This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর এখানে টানা 1 ঘন্টা ব্রেক ছাড়া খবর, রাজ্যের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি শর্মিষ্ঠা যেমন আপনাদের সঙ্গে রয়েছে, তার পাশাপাশি আমার দুই সহকর্মী রয়েছেন আফজেই এবং তন্নিষ্ঠা। আর সবার প্রথমেই কোন খবরের দিকে নজর রাখতে হবে? এবার এসআইআর এর চাপে বিএলও মৃত্যুর অভিযোগ। মেমারি চক বলরামপুরে 278 নম্বর বুথের বিএলও নমিতা হাসদার মৃত্যু হয়েছে। এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে দাবি করছে পরিবার। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মনোতোষ। কাজের চাপ সত্যি একটা গুরুতর অভিযোগ যে বিএলওর যে কাজের চাপে তার মৃত্যু হয়েছে। আর কি বলছেন পরিবারের সদস্যরা এবং তার সহকর্মী যারা ছিলেন নমিতা হাসদার, তারা কি বলছেন? নমিতা হাসদার পরিবারের যেটা দাবি, যেমনটা তুমি জানাচ্ছিলে যে কাজের চাপ, তেমনটাই কিন্তু নমিতা হাসদার তার পরিবারেতে জানিয়েছিল যে ভিডিও দপ্তর থেকে বা ভিডিও অফিস থেকে কিন্তু একটা চাপ ছিল যে নির্দিষ্ট সময়ে ইনফরমেশন ফর্ম সেগুলো বিলি করতে হবে, এবং গোটা বিষয়টি তার পরিবারকে তিনি জানিয়েছিলেন যে তিনি একদিকে যেমন অঙ্গনওয়াড়ি কর্মী, তার অঙ্গনওয়াড়ি সেন্টারে কাজ সামলাতে হয়, তারপরেও কিন্তু তিনি সকালে ফর্ম বিলি করতেন, এমনকি সন্ধ্যে পর্যন্ত তাকে ফর্ম বিলি করতে হতো, এমনটা কিন্তু পরিবারের লোকজন জানাচ্ছেন। এবং সে সন্ধ্যেবেলা ফর্ম বিলি করতে করতে কিন্তু গতকাল সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা এবং আজ সকালে তার মৃত্যু হয়। এমনটা কিন্তু পরিবার জানাচ্ছে যে একটা অতিরিক্ত চাপ ছিল, যে চাপটা তিনি এবং 11 নভেম্বরের মধ্যে যেহেতু তাদেরকে সমস্ত এনুমারেশন ফর্ম দিতে হবে, বিলি করতে হবে, সে একটা চাপেই তার মৃত্যু হয়েছে বলে তার পরিবারের তরফ থেকে অভিযোগ উঠছে। মাঝে মাঝে ফোন করছিল যে যেরকম বুঝতে পারছি না আমি কি না কি, কালকে তো মানে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে, আমি এসেছি। মা কিসের কাজ করছে? মা অঙ্গনওয়াড়িতে কাজ করে। হ্যাঁ, এখন কিসের কাজ করছে? আমার ওই এসআইআর করছিল, বিএলও অফিস কাজ বলছিল, বুঝতে পারছে না কিছু, মাথাতে চাপ, এরকম এত চাপ নিতে পারবে না। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল, বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না, তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল, যে সন্ধ্যের দিকেই হয়েছে। এটা কি হয়েছে? ও ব্রেন স্ট্রোক হয়ে গেছে। এদিকে মেমারিতে এই যে বিএলওর মৃত্যুর দায় তা চাপানো হচ্ছে কমিশনের উপর এবং বিজেপির উপর, তৃণমূলের তরফ থেকে। কুণাল ঘোষ তিনি অভিযোগ করছেন যে কেন এসআইআর এত তাড়াহুড়ো করে বাংলায়, কেন এই এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো করা হচ্ছে, এই উদ্দেশ্য নিয়ে, কমিশনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি। নির্বাচন 2-2.5 মাসের মধ্যে বলছে করতে হবে। আরে ফর্ম ছেপে আসেনি, বাংলা ফর্ম ছেপে আসেনি, বিএলওদের বলা হচ্ছে সারাদিন ঘুরে বেড়াও। ফলে এই ধরনের, তার মধ্যে বিজেপির রাজনৈতিক চাপ, এই করতে গিয়ে সাধারণ নাগরিকরা যেমন অস্তিত্বের সংকটে পড়ছেন, আবার বিএলও যারা তারাও একটা চাপে পড়ে যাচ্ছেন। আর জাতীয় নির্বাচন কমিশনটা একটা যমরাজের দপ্তরের ভূমিকা পালন করছে। প্রেশার কে দিয়েছে আমাদের জানেন। প্রত্যেকজন বিএল এর ক্ষেত্রে কটা বাড়ি পড়ে আপনারা একটু হিসাব করে নিন, আর ভোটার কত এক একটা বুথ প্রতি। প্রেশার যারা দিচ্ছে উত্তর তারা দিতে পারবেন। আমরা কোনো প্রেশার, আমরা তো বহু জায়গায় কাছে পৌঁছতে পারছি, গেলেই 12 জন। তৃণমূল বলছে এসআইআর হতে দেবো না, তৃণমূল সব জায়গায় ক্যাম্প খুলে বসে রেখেছে, গ্রামের মধ্যে ক্যাম্প করছে, থ্রেট করছে। কত মানুষ অত্যাচার সহ্য করবে। অনেক বিএলএ তো আমাদের কাছে অসহায়তা প্রকাশ করছে যে কাল থেকে না বেরোবো, বাড়ি বাড়ি যাবো বলে। আপনাদের যেতে হবে না, আমরাই করে দিচ্ছি। তো এই পরিস্থিতি বাংলার অন্য কোনো জায়গায়, দেশের অন্য জায়গায় নেই, পশ্চিমবঙ্গে আছে। এটা সৌভাগ্য কি দুর্ভাগ্য জানা নেই, তবে নির্বাচন কমিশন আশা করি কয়েকদিনের মধ্যে ব্যাপারটা ব্যবস্থা নেবেন, কারণ আমরাও কমপ্লেন করেছি। বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্বপনবাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন মেমারিতে যে ঘটনা ঘটেছে, সেখানে এক বিএলওর মৃত্যু হয়েছে এবং তারপর থেকেই তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ সামনে আসছে, তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এসআইআর এর চাপ কেন এত বেশি, এত তাড়াহুড়ো কিসের জন্য, এবং কমিশনের এই উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে। আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, তৃণমূল তার নিজের বক্তব্য বলেছে, এদের ব্যাপারে আমার রিয়াকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তারা রাজনীতি করার জন্য এই বক্তব্য রেখেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কাছে অ্যাপিল করেছি যে এই দিনটা বাড়ানোর জন্য, যে 11 তারিখের মধ্যে কোনো মতেই ডিস্ট্রিবিউশন করা যাবে না ফর্মগুলো। প্রশ্নটা হচ্ছে নমিতা হাসদা
মেমারি ব্লক, যেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মধ্যে জেলার অন্তর্গত 278 নম্বর বুথে তিনি কাজ করছিলেন। তো তিনি হঠাৎ করে চাপের মধ্যে পড়ে গিয়ে তিনি আজকে নাকি ব্রেন স্ট্রোক হয়েছেন এবং তারপর মারা গেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এই চাপটা শুধুমাত্র যে নমিতা হাঁসদার উপরে আছে তা নয়, আমাদের রাজ্যে যে প্রায় 90,000 মতো বিএলও কাজ করছেন, শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারী, তাদের প্রত্যেকের উপরই আছে। মূল চাপটা এসে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে শাসক দলের কাছ থেকে তারা প্রচন্ডভাবে বিএলওদের চাপে রেখেছে বেআইনি কাজ করার জন্য, অনিয়মের কাজ করার জন্য, বা ইরেগুলার কাজ করা, যেগুলো আইনের বাইরে সে কাজ করার জন্য। ঠিক একইভাবে প্রধান বিরোধী দল যারা আছে, এই যে শুভেন্দুবাবু বিরোধী দলনেতা, বারবার করে বিএলওদের হুমকি দেখাচ্ছেন। বিহারের উদাহরণ টেনে বারবার করে হুমকি দেখাচ্ছেন, জেলে ভরে দেবো, অমুক করে দেবো। এই দুটো তরফেই চাপটা বেশি, কিন্তু মানে কাজের চাপ যতটুকু হয় মানে সেটা করে নেওয়া যায় কাজটা, কিন্তু যদি এইভাবে মানে রাজনৈতিক চাপটা এত বেশি পরিমাণে চলে আসে না, তখন মানুষের মনে এমনিতেই একটা আলাদা ধরনের রিয়াকশন হয়। আমরা দাবি করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে নমিতা হাঁসদাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আজকেই আমরা চিঠি পাঠাচ্ছি সিও দপ্তরে যে তিনি কাজ করতে করতে মারা গেছেন, কর্মরত অবস্থায়, নির্বাচন দপ্তরেরই কর্মী, সেই জন্য তার ক্ষতিপূরণ দিতে হবে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এটা আমরা আজকে দাবি করছি। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। বিএলওর মৃত্যুর যে অভিযোগ উঠে এসেছে যে এসআইআর এর চাপে পড়েই তার মৃত্যু হয়েছে, তার পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে সেটা খতিয়ে দেখা হবে। অভিযোগের সারবত্তা খতিয়ে দেখবেন, জেলা শাসক এমনই নির্দেশ দিয়েছেন। জেলা শাসক বলছেন খতিয়ে দেখবেন যে কিভাবে মৃত্যু হয়েছে। আপনাদের আরও একবার জানায়, আপনারা কিছুক্ষণ আগে শুনছিলেন যে সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এবং দু তরফের থেকেই ক্রমাগত চাপ পাচ্ছেন বিএলওরা, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবার এসআইআর এর চাপে বিএলওর মৃত্যুর অভিযোগে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক। আর এর পাশাপাশি আরও একটি খবর আপনাদের দেখাবো, যেটা ধনেখালিতে আজকে হয়েছে। এক মহিলা তার শিশু কন্যাকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, এই অভিযোগ করা হয়েছে, এবং সেটাও এসআইআর আতঙ্কেই এই চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠে আসছে। এসআইআর আবহের মধ্যেই আত্মহত্যার চেষ্টার অভিযোগ ধনেখালিতে, মহিলার আত্মহত্যার চেষ্টার অভিযোগ করা হচ্ছে। শিশু সহ মা হাসপাতালে এসএসকেএমে ভর্তি রয়েছেন। অসীমা পাত্র ধনেখালির বিধায়ক, তিনি বাড়িতে যান। এসআইআর ফর্ম আমাদের বাড়িতে সবাইকে দিয়েছে, এবার মানে ও পায়নি। অ্যাকচুয়ালি ও যখন পায়নি, ওকে আমরা বলেছিলাম যে দেখ বোন, তুই তো ভোট তো দিয়েছিস শ্বশুর বাড়িতে, ফর্মটা তোর শ্বশুর বাড়িতেই বেরোবে, তুই এক কাজ কর, তুই অনলাইনে যা, অনলাইন থেকে দেখ, যদি হয় ভালো, তাহলে আমরা ব্যবস্থা করবো, না তোর শ্বশুর বাড়ি থেকে ফর্মটা নিয়ে এসে ফিল আপ করে ও জমা দিয়ে আসতে হবে। তো ওকে এইটুকুই বলেছিলাম জাস্ট। দিয়ে এবার ও ভেবেছে হয়তো মানে শ্বশুর বাড়ি 4-5 বছর কোনো মানে আমরা রিলেশন মানে কথাবার্তা কিছু নেই, কোনো যোগাযোগ যা আসা কিছু নেই। এবার ও হয়তো ভেবেছে যে আমি গেলে আমি পাবো না, কিংবা আমাকে হয়তো দেবে না, সেই ভেবে এই কাজ মানে এই সিদ্ধান্ত নিয়ে ফেলে। ওই কাগজটা নিয়ে ওর দাদা কালী বলেছে তুই অনলাইনে বার কর না, ওই কাগজটা নিয়ে হয়েছে, আর কিছু হয়নি। ও কাগজ আনবার নাম করে কালকে গেল, কাগজ আনলো না, ওইসব ঘটনা ঘটিয়ে এলো। কোথায় বাড়ি? এখানেই কি বিস্ফোরণ করেছে? কোন দিকে করেছে কি করে জানবো, বাইরে করেছে, এই ঘরে এসেছে এখানে। তো ও কি বলেছে, মানে কি কারণে খেয়েছে? ওই কাগজ, ওই কাগজ, ওর খালি সেই কাগজ। আপনারা প্রথমে কোথায় নিয়ে গেছিলেন, কোন হাসপাতাল? এই ধনেখালি। ওখান থেকে রেফার করে নাকি? হ্যাঁ, ধনেখালি থেকে চুঁচুড়ো বলেছিল, চুঁচুড়ো নিয়ে যায় না, একদম ওখানেই নিয়ে গেছে। বিজেপির নেতারা যেভাবে আজকে একটা বার্তা ছড়াচ্ছে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, যার কাগজ নেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই যে প্যানিকটা, এই প্যানিকটা সারা বাংলা জুড়ে দেখছেন যেভাবে আত্মহত্যা করছে। কারণ তারা ধরে নিয়েছে আমার যখন কাগজ নেই তাহলে আমাকে মনে হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে। কোনো আত্মহত্যা নেই, কোনো প্ররোচনা নেই। টিএমসি কিছু লোককে পয়সা দিয়ে বলাচ্ছে যে আমার বাবা মারা গেছে, আমার ঠাকুমা মারা গেছে। রোজ হাজার হাজার লোক মারা যাচ্ছে এখানে, 12 লক্ষ লোক প্রত্যেক বছর পশ্চিমবাংলায় মারা যায়। সব কি সুসাইড করে নাকি? কখন এসআইআর ছিল? হ্যাঁ, তাহলে দেখা যাবে হঠাৎ এবছর কয়েক লক্ষ বেড়ে গেছে, তাহলে মনে করছে এসআইআরই হচ্ছে। এইসব ভাঁওতাবাজি, কেউ মারা যাচ্ছে না, মানুষ স্বাভাবিকভাবে মারা যায়। চিকিৎসা ব্যবস্থাই ঠিক নেই পশ্চিমবাংলায়, লোক এমনিতেই মারা যাচ্ছে, ভয় পাওয়ার দরকার নেই।
আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডায়মন্ড হারবারের থেকে একটি খবর আসছে যেখানে বলা হচ্ছে বিএলওদের চাপ দেওয়া হচ্ছে। বিজেপি এই অভিযোগ করছেন যে মৃত ভোটারদের নাম রেখে দিন বিএলওরা। এই চাপ নাকি তৃণমূল কংগ্রেসের নেতা দিচ্ছেন। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। ফলতায় বিএলওদের ডেকে ফোন বন্ধ রাখার হুমকি জাহাঙ্গীর বাহিনীর। অভিযোগ করা হচ্ছে 11,896 জন মৃত ভোটারের নাম ভোটার তালিকায় রেখে দিতে চাপ দেওয়া হচ্ছে, এই অভিযোগ বিজেপির। আর বিজেপি বলছে এটা হতাশার বহিঃপ্রকাশ বিজেপির, এটা পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। শওকত মোল্লা বলছেন যে বিজেপি হতাশ হয়ে পড়েছে। জাহাঙ্গীর একটা রাইট হ্যান্ড আছে মানুষ পান্ডা, যে হচ্ছে ফলতা যে অঞ্চল আছে অঞ্চলে সভাপতি। মানুষ পান্ডা থেকে প্রত্যেক বিএলওর সুইচ অফ করে দিয়েছে, যাতে কেউ রেকর্ডিং না করতে পারে, কেউ ফটো না তুলতে পারে, এবং তাদেরকে হুমকি দিয়েছে যে এবং ভোটার লিস্ট ধরে ধরে যে আমাদের এই যে 11,896টা যে আমাদের এখানে মৃত ভোটার আছে পুরো ফলতা বিধানসভার মধ্যে, তো এদেরকে ভোটার লিস্ট থেকে নাম রিমুভ করা যাবে না। এবার বিএলআরদের মধ্যে অনেকেই তখন প্রতিবাদ করে যে আমাদের তো চাকরি নিয়ে টানাটানি হবে। না না, ওগুলো আমরা দেখে নেবো, আমাদের সব লোকজন আছে, ওই সময় চিন্তা করতে হবে না। করে যে বেশি কথা বলবেন না, আমরা যেভাবে বলছি সেভাবে চলবেন, থাকতে দেবো না। এই ফলতা এরিয়া কারো কিছু করার ক্ষমতা নেই। এসব তাদের যা থ্রেটিং এর মাধ্যমে যা যা বলে আর কি। বিএলআরদের সুইচ অফ করে দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, কি বলবেন এটা নিয়ে আপনি? উনি একটা ফালতু লোক, এ হেরে হেরে নিজে রেকর্ড করে গড়ে ফেলেছে। ফলে এ এখন হারা সুপারস্টার বলে না দু একজন, হচ্ছে হারা সুপারস্টার। এ আসলে হতাশা থেকে এই ধরনের কথাবার্তা বলছে, মানে ভোটের বাজার গরম করতে হবে, মিডিয়াতে একটু টিকে থাকতে হবে, যার কারণে এই ধরনের কথা বলছি। এর কথার কোনো বাস্তবতা আছে বা এর পোস্টের কোনো বাস্তবতা আছে বলে আমি অন্তত মনে করি না। আমি অনেক দিন ধরে ওকে চিনি। এদিকে মৃত ভোটারদের নামে এনুমারেশন ফর্ম দিতে জোর করা হচ্ছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। যে সমস্ত এজেন্টের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন। কি পদক্ষেপ নিতে চলেছে কমিশন সে বিষয়টা আরো ডিটেইলসে জানবো আমাদের সহকর্মী তন্ময় আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, এবার জানা যাচ্ছে যে কমিশন এই এজেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে, কিন্তু এরা কারা, মূলত কারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে? মৃত ভোটার তাদেরকে এনুমারেশন ফর্ম দিতে জোর করা হচ্ছে কারা? দেখো, এখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং কিছু বিএলওর পক্ষ থেকে অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। সেখানে বিএলএদের বিরুদ্ধে অভিযোগ যে বিএলএরা জোর করছে যে এনুমারেশন ফর্ম দিতে হবে কাদের, বা মৃত ভোটারদের নামে দিতে হবে, সেটা তারা ফিল আপ করে নিয়ে এসে জমা দেয়। সেখানেই কিন্তু এই বলা চলে বিরোধটা বাঁধে এবং তারপর সেই কমপ্লেন জমা পড়ে। তারপর 8 জন বিএলএকে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবং মূলত যেটা জানা যাচ্ছে অধিকাংশই শাসক দলের সঙ্গে তাদের যোগ রয়েছে এবং শাসক দলের তারা হচ্ছে বিএলএ। ফলে শাসক দলের বিএলএদের অধিকাংশ জনের বিরুদ্ধেই, যে 8 জন বলছে 8 জনের মধ্যে অধিকাংশ শাসক দলের বিএলএ, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর করার নির্দেশ দিয়েছে মৃত ভোটারদের নামে জোর করে এনুমারেশন ফর্ম দেওয়ার চাপ দেওয়ার জন্য। বেশ, অনেক ধন্যবাদ তন্ময়। এই পদক্ষেপের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এখন শুরু হয়েছে এসআইআর কে নিয়ে জুয়াচুরি। 2002 এর পরেতে যারা এসেছে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তাদেরকে 2002 এর পরে ফেক বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারতের নির্বাচন কমিশন এবং তার যে মুখ্য নির্বাচনী আধিকারিক কলকাতায় বসেন তার কাছে গিয়ে আমরা বিস্তারিত জানিয়ে এসেছি যে শাসক দল যেখানে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজে সবচেয়ে বেশি সক্রিয় হওয়ার কথা, সেক্ষেত্রে যদি ভোটার তালিকায় মৃত ভোটার বা ভূতেদের নাম রেখে দেওয়ার জন্য চেষ্টা করে, তাহলে এই এসআইআর প্রক্রিয়ার কি মানে? আমরাও নির্বাচন কমিশনের কাছে বলবো যে আপনারা সক্রিয় হন। এইটা হচ্ছে নির্বাচন কমিশন ভোট চুরি করতে গিয়ে জীবিত ভোটারকে মৃত দেখিয়েছে। আমরা অভিযোগ অস্বীকারও করছি না, স্বীকারও করছি না, কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে। আগে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ এবং স্বচ্ছ থাকতো তাহলে এই অভিযোগগুলোই উঠতো না। যদি সত্যিকারের তথ্যে দেখা যায় যে এরা সত্যি সত্যি অপরাধী ব্যবস্থা নেই, কিন্তু নির্বাচন কমিশন যদি এই অভিযোগ তোলে, এটা হচ্ছে অনেকটা বেড়ালকে মাছ পাহারা দিতে বলার মতো। বেড়ালকে বলেছে মাছ পাহারা দিতে, নির্বাচন কমিশনকে বলেছে ভোট চুরি আটকাতে। এরাই সবচেয়ে বড় ভোট। একদম, অনেক ধন্যবাদ। এবার বিজেপির নাক কেটে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না ভোটার তালিকা থেকে, যার পাল্টা উত্তর দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এটা অদ্ভুত টেনশন, একটা ফিয়ার, এমন কথাবার্তা বলছে, একটা চারিদিকে একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে, মানুষ ভয় খাচ্ছে। আমি তো সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ ভয় খাবেন না। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে জানবেন, সংগ্রাম লড়াই যা করার করব, আর আইনি লড়াই যা আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত একা লড়ে রেখে দেবো।
একটা বাংলা মানুষের নাম কাটবে, বিজেপির নাক কেটে দেবো, বাংলার ভোটারদের নাম কাটবে। আর এই এসআইআর বিজেপির ব্যাকফায়ার হবে, দেখে নিন শুধু বিজেপির। মোহনবাগান ইস্ট বেঙ্গল এক হয়ে গিয়ে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে লড়াই করছে। আমরা তো এরকম বিভাজন হিসাব করি না, আমরা তো এক হয়ে থাকতে চাই। আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলে প্রথম দিন থেকে আছেন, অনেক মামলা লড়েছেন তৃণমূলের হয়ে, সিপিএম এর মিথ্যা মামলা থেকে কর্মীদের বাঁচিয়েছেন। এখন সত্যটা তিনি জানেন, মাটির গন্ধটাও বুঝে ফেলেছেন। এখন উনি যে চলে যাচ্ছেন ওর দল, এটা মানতে পারছেন না, সেই থেকে এগুলো বলছেন। আর এমনিতেই ওনার মধ্যে বীররসের, আমি বারবার বলি, এমনিতেই ওর মধ্যে বীররসের আধিক্য আছে এবং ওনার শব্দচয়ন অসামান্য। আধার কার্ড থাকলে কি এসআইআর ক্লিয়ার করা যাবে? এই প্রশ্নের উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী এবং বাম সাংসদ, তিনি বলছেন যে হ্যাঁ, আধার কার্ড থাকলেই ভোটার লিস্টের নাম থাকবে, এসআইআর হয়ে যাবে, কোনো দুশ্চিন্তার কারণ নেই। তার কারণ তিনি বলছেন যে সুপ্রিম কোর্টই বলে দিয়েছে আধার কার্ড যথেষ্ট। এদিকে তৃণমূলের বি টিম হয়ে মানুষকে বিভ্রান্ত করছেন বিকাশ ভট্টাচার্য, এই কটাক্ষ করছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ওরা যে সমস্ত ডকুমেন্ট চাক না কেন, সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডই যথেষ্ট। সুতরাং আধার কার্ড নেই এমন লোক নেই, কারণ এই সরকার তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আধার কার্ড করে দিয়েছে। এখন তো আমি শুনি শ্মশানে গেলে অনেকে আধার কার্ড দেখতে চায়। তাহলে সেই আধার কার্ড থাকলে পরে আধার কার্ডের ভিত্তিতে এসআইআর হবে, নাম থাকবে ভোটার লিস্টে। আধার দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো এত অভিজ্ঞ আইনজীবী এই ধরনের কথা কেন বলছেন আমি জানি না। অবশ্য সিপিএম তো তৃণমূলের বি টিম, সুতরাং আমি জানি না বিকাশবাবুও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিনা। আধার কোনো নাগরিকত্ব পরিচয় দেবার কোনো ডকুমেন্ট নয়। আধার যদি থাকে তাহলে আধারের সাথে সাথে আপনাকে যে 11টা ডকুমেন্ট দেওয়া হয়েছে তার মধ্যে একটা ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। শুধু আধার দেখালে কিন্তু আপনার নাগরিকত্ব প্রমাণ হচ্ছে না। দেখুন, নির্বাচন কমিশনে কড়া নিয়ম হচ্ছে বাড়ি বাড়ি যেতে হবে বিএলওদের এবং এনুমারেশন ফর্ম দিতে হবে। একবার দুবার নয়, 3 বার যেতে হবে তার বাড়ি বাড়ি। কিন্তু সেই সমস্ত নিয়মে তোয়াক্কা না করেই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন অনিয়মের ছবি ধরা পড়েছে। আমরা জায়গা উল্লেখ করে দিয়ে দিয়েছি কিভাবে রাস্তায় টেবিল পেতে কেউ তৃণমূলের ক্যাম্প থেকে, কেউ আবার তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলি করছেন। আর স্বাভাবিকভাবে ইতিমধ্যে কমিশন ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে। কমিশন 8 বিএলওকে শোকজ করেছে, কিন্তু তারপরেও কি ঘুম ভেঙেছে তাদের? না, এখনো চলছে নিয়ম ভাঙা। এবং নিয়ম ভাঙার ছবি আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় ছবি দেখালাম। এবারে আমরা স্পেসিফিক কিছু জায়গা ধরে আপনাদের সামনে দেখাবো। হাওড়ার ছবি, সেখানে তৃণমূলের এসআইআর লেখা ক্যাম্প, সেই ক্যাম্পের ভিতর থেকে এনুমারেশন ফর্ম বিলি করছে। সত্যি আজব এসআইআর। কমিশনকে ডোন্ট কেয়ার খোদ বিএলওদের। ক্লাবের তৃণমূলের ভোট রক্ষা শিবিরে বসেই ফর্ম বিলি বিএলও, এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ হাওড়া বিধানসভার উনশানির সর্দার পাড়া। ফর্ম বিলি করছেন বিএলও, ঘিরে আছেন তৃণমূল কর্মীরা। অন্তত 50 জনকে এনুমারেশন ফর্ম দিয়েছেন এখান থেকে, স্বীকার করে নিলেন খোদ তৃণমূলের বিএলও। এখানে একদম ইঞ্জি এলাকায় কয়েকটা বাড়িতে গেছিলাম বিএলও সঙ্গে। সেখানে যাওয়াতে এখন তো দুপুরে হয়ে গেছে, ব্যস্ততার সময়। তো কিছু লোককে ফর্ম দেওয়া হলো, দেওয়ার পরে এখানকার লোকজনই বললো যে এক জায়গায় বসে একটু ফর্মগুলো দিয়ে দিলে ভালো হয় আমাদের। তো লাস্ট পর্যন্ত কিছু ফর্ম এখান থেকে দেওয়া হলো। কে যে এখানে একটা মেরে গেল আমারও চোখে পড়ে না, কেউ বলেও নি আমাকে। এই জিনিসটা মারাটা ঠিক হয়। কত নম্বর বুথ? এটা 2 নম্বর। মানে এসআইআর এর সহায়তা কেন সেইখানে আপনি রয়েছেন? না, এটা আমার কোনো জানা নেই। আমি জাস্ট 15 মিনিট 10 মিনিট বসেছি। এটাকে বাইরে করেছি এটা আমার ঠিক জানা নেই। আপনি জানতেন না? আমি জানতাম না। এখান থেকে ফর্ম তো 40-50টা বিএলএ বলছে দিয়েছি, এটা কি দেয়া চলে না? ওই পাশের বাড়িগুলো নিয়ে গেছে, তারপরে শর্টিং করে আমি বাড়িতে বেরোছিলাম, আপনারা এসে গেছেন। আপনি কত নম্বর বুথের বিএলও? আমি 2 নম্বর বুথের বিএলও। শর্মিষ্ঠা আপনাদেরকে হাওড়ার ছবিটা দেখাচ্ছিল। এবার ভাঙড়ের দিকে একবার নজর রাখা যাক। সেখানে যে অভিযোগ সামনে আসছে, পঞ্চায়েত প্রধানের বাড়ির উঠোনে বসে এই বিএলও ফর্ম বিলি করছে। হ্যাঁ, এই অভিযোগই সামনে এসেছে। যদিও এই অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকী এবং পঞ্চায়েত প্রধান তাকে জিজ্ঞেস করলে তিনি জানাচ্ছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। শুধু ভাঙড় 2 নম্বর ব্লক নয়, ভাঙড় 1 নম্বর ব্লকও হচ্ছে। শুধু ভাঙড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি
বিএলওগুলোকে যেন শাসক দল ঘিরে নিয়েছে, চরম অনৈতিক কাজ। ইসিআইয়ের যে গাইডলাইন আছে, ভোটারদের বাড়ি পৌঁছে দেবে এই গণনা ফর্ম এবং ভোটারদের বাড়ি থেকে কালেক্ট করবে, তার পরিবর্তে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিলি করছে, কিছু অভিযোগ আছে। আর একটা গুরুতর অভিযোগ হচ্ছে সেটা শাসক দলের কোনো প্রধানের বাড়ির সামনেও বসে এগুলো বিলি করছে। পোলেরহাট 1 নম্বর অঞ্চলে একটা খবর পাচ্ছি আমরা যে প্রধানের বাড়ির সামনে বসে যে বিএলও সে ভালো করেই জানে এটা প্রধানের বাড়ি, তারপর ওখানে থেকে বিলি করছে। স্বাভাবিকভাবে যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে থাকতেই পারে, স্বাভাবিক, তারা কেন ওখানে কালেক্ট করতে যাবে? এই বৈষম্য হবে। এই বৈষম্যে ঘোচানোর জন্যই তো ইসিআই গাইডলাইন দিয়েছে যে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমরা তার ডিটেলসটা নিচ্ছি, আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব, অবিলম্বে এটা হোক, তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। আমি ফর্মগুলো শর্টিং করব, তো ফর্ম শর্টিং না করলে দেবো কী করে? সেটা তো আপনি আপনার বাড়িতেও করতে পারেন। কিন্তু আমি বাড়িতে সবাই চিনি না, তো না চিনলে আমি কী করবো? আমি সবাইকে চিনি না, তো আমি তো লোকের বাড়ি যাই না, কী করে চিনবো? সেই জন্য আমি তো না, তাই বলে একটা পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে এইভাবে টেবিল পেতে আপনি করবেন? এটা আপনি আমি তো পাড়ার ছেলে তো চিনি না, তো কি পাড়ার লোকদের চিনি, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে কাকে কি দিলে ভালো হয়। হ্যাঁ, সেই সব জিজ্ঞাসা করে আমি ফর্মগুলো শর্টিং করছি, আমার দিতে সুবিধা হবে। এটা পঞ্চায়েত প্রধানের বাড়ি আপনি জানেন? হ্যাঁ জানি। তো তাহলে আপনি এই জায়গাটাই বাঁচলেন? আমার সুবিধা হয়েছে। সেক্ষেত্রে যারা বিরোধী রয়েছে তাদের তো একটা ক্ষোভ থাকতে পারে। আমি দেখুন বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের ফর্ম ফিল আপ করছি, হেল্প করছি, যাদের জানি চিনি, কিন্তু যাদের চিনি না তাদের তো আমি একটু হেল্প নিতে হবে। এসআইআর ফর্ম বিলি করার দায়িত্ব হচ্ছে বিএলওদের। এটা খোঁজখবর নেবে ইলেকশন কমিশন। এখন উঠোনে বসে বিলি হচ্ছে কি দাওয়ায় বসে বিলি হচ্ছে কি ঘরে বসে বিলি হচ্ছে, এটা তো আমাদের জানা নেই। নিশ্চিতভাবে আপনি বলেছেন, আমরা খোঁজখবর নিয়ে দেখব। আমি বিএলওদেরকে অনুরোধ করব, আমাদের বিএলএ 2 আপনাদের সঙ্গে থাকবে এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সেখানে গিয়ে ফর্মটাকে বিলি করা। ফলে যে চক্রান্ত আজকে এখানকার যিনি বিধায়ক তিনি করেছিলেন, বিজেপির হয়ে কথা বলে এই এলাকার মানুষকে বিভ্রান্ত করেছিলেন, ফলে এই এলাকায় এই সমস্ত কথা বলে বাজার গরম করে খুব বেশি লাভ হবে না। এখানে সাধারণ মানুষ নিশ্চিন্তে তাদের ফর্ম ফিল আপ করবে, তাদের অধিকার নিয়ে লড়াই করবে, এটা নিয়ে খুব বেশি কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের দিকে এবার নজর রাখবো। সেখানে বিএলও নয়, বিএলওর এক আত্মীয় ফর্ম দিচ্ছেন, এমন একটা ছবি ভাইরাল হয়েছে। শুভেন্দু অধিকারী যেখানে বিএলও নিয়োগ নিয়ে সরব হয়েছেন, একাধিক অভিযোগ তিনি করেছেন, তার মুখ থেকে হুঁশিয়ারি শোনা গিয়েছে বিএলওদের উদ্দেশ্যে, এমন অভিযোগও করছেন বিএলওরা। আর সেখানেই দেখা যাচ্ছে তারই বিধানসভা কেন্দ্র 1 নম্বর ব্লক শামসাবাদ গ্রাম পঞ্চায়েত, সেখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে ওই এলাকায় বিএলও সঞ্চিতা প্রামাণিকের বদলে তার আত্মীয় ওই অঞ্চলের প্রাক্তন উপপ্রধান ফর্ম বিলি করছেন। এটা একটা ভাইরাল হওয়া ভিডিও। 3 নম্বর বুথে বিএলও একটা মহিলা আইসিডিএস এর দিদিমণি, ওনার পরিবর্তে ওনার বাড়িরই ওনার ভাসুর ওই বুথেরই উপপ্রধান ছিলেন আগে, তো সে কাজ করতে পারবে না বলতে ওকে দিয়ে কাজ করানো হচ্ছে, যেহেতু এরিয়াটা তার চেনে, তার জন্য বিএলও সে তার মতো করে ফর্ম বিলি করছে। রাতের অন্ধকারে তো আমি দেখি না, কারণ প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম বিলি করতেছে, আমার যেটা জানা আছে। কারণ রাত্রি যেটা বলেছে 10:30 11টা সম্ভব, প্রত্যেক বাড়িতে ঘুমিয়ে যায় এই সময়। এটা তো পুরো টোটালি ভিত্তিহীন। আমার এরকম কিছু জানা নেই যে রাত্রে অন্ধকারে দেওয়া হচ্ছে এখানে। দেখুন, আমরা মৌখিক অভিযোগ পেয়েছিলাম শামসাবাদ অঞ্চলের 203 নম্বর বুথে, যেখানে বিএলও রয়েছেন সঞ্চিতা প্রামাণিক, আইসিডিএস কর্মী। তো উনি প্রথম দিন থেকেই কাজ করছেন না। আমরা সম্প্রতি একটা ভিডিও পেয়েছি, এই ভিডিওটা আপনাকে দেখাবো। এই ভিডিওতে যেটা রয়েছে, আমাদের বর্তমান শামসাবাদ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান মান্নান বাবু, ওনার সঙ্গে বসে রয়েছেন প্রাক্তন উপপ্রধান সমর প্রামাণিক, যিনি সঞ্চিতা প্রামাণিকের আত্মীয় হিসেবে পরিচিত। তিনি প্রথম দিন থেকেই কাজকর্ম করছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নিয়ে। যেখানে রাতের অন্ধকারে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে বিএলওদের যে কাজ, সেই কাজ উনি সমর প্রামাণিক ওনার আত্মীয় বর্তমান প্রধানকে নিয়ে ফর্ম বিলি করছেন। সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2-কে হেনস্থা করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে আমরা ভিডিওকে মৌখিক অভিযোগ করেছি। আমরা ইসিআই থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা লিখিত কমপ্লেন আমরা করব।
এবার কালনার দিকে নজর রাখতে হবে। কালনার রাস্তায় পড়ে এনুমারেশন ফর্ম, আর সেগুলোই বিএলএ কে তুলতে ধরে তাকে চেপে ধরেন স্থানীয় মানুষজন। সেটা এই নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে এনুমারেশন ফর্মগুলি উদ্ধার করে। বিজেপির বিএলএ কে নিয়ে যাওয়া হয়েছে থানায়। বিজেপির বিএলএ দাবি রাস্তায় ফর্ম দেখতে পেয়ে তুলে রাখছিলেন প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য। অন্যদিকে তৃণমূল বিধায়কের দাবি ফর্মগুলি নষ্ট করার চেষ্টা করছিলেন বিজেপির। এইখানে পড়ে গেছে, ফোন দিয়ে দেবো। এখানে কাকে দেবে? হ্যাঁ কাকে দেবে? অফিসে জমা দিয়ে দেবো। আমি কোন কি বাবু, তুমি অফিসে জমা দিচ্ছ? চলো আমার সাথে চলো। হ্যাঁ আমি এখন করবে না, এটা আগে খোঁজ করো, ফোন করো, ফোন করো। আমার বিএলও দায়িত্ব, বিএলএর নাম্বার আছে, আমি ফোন করছি। তাড়াতাড়ি আমাদের ছড়ানো ছিল, আমি এখান থেকে কাজে যাচ্ছিলাম। আচ্ছা, তারপর আমি এখানে কুড়িয়ে পেয়েছি, আমি এই ঘুরাচ্ছিলাম, তারপর সব লোকজন বুঝতে আছে। কোথায় পেলেন এটা? এই যে এইখান দিয়ে রাস্তায় ছড়ানো ছিল, এখানে জায়গা আছে, নাম আছে বালুরঘাট। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অস্বস্তি বাড়িয়েছেন বিজেপির নিঃসন্দেহে। এবার আরও একজন সেই তালিকায় যুক্ত হলেন। কি বলছেন তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের সহযোগিতাতেই নাকি রাজ্যে তৃণমূল সরকারটা টিকে আছে। এই ব্যক্তিও সেই একই এলাকার সংলগ্ন এবং বিজেপি জেলার একজন সদস্যের পদে আছে। নন্দীগ্রামের বিজেপি জেলা পরিষদ সদস্য অরূপ জানা তিনি বলছেন যে দুর্নীতির অভিযোগে মন্ত্রী আমলারা জেলে, তবুও কেন্দ্রীয় সরকারের সহযোগিতাতেই নাকি তৃণমূল সরকার টিকে রয়েছে। এই দাবি করছেন শুভেন্দুগড়ের এই বিজেপি নেতা। এই সরকারকে এক মুহূর্তের মধ্যে ফেলে দেওয়া যায়, কারণ দুর্নীতির আতুর ঘরে এই সরকার বসে আছেন। এতগুলো মন্ত্রী জেলে গেছেন, এতগুলো আমলা জেলে যাচ্ছেন, অথচ এই সরকারকে বাঁচিয়ে রেখেছেন। আজকের এই পশ্চিমবঙ্গ সরকারকে কি কারণে বাঁচিয়ে রেখেছেন কেন্দ্র সরকার সেটা জানে। আমরা খুব দুঃখের সঙ্গে বলছি, এই সরকারকে অবিলম্বে ফেলে দেওয়া উচিত, কিন্তু ফেলছে না এই কেন্দ্র সরকার। অভিজিৎ গাঙ্গুলির কথাই আমি সাপোর্ট করছি, আমি সমর্থন করছি। শুভেন্দু অধিকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে যেমন বলাচ্ছে, এখানে নন্দীগ্রামে অরূপ বাবুদের মতো দাদার অনুগামীদেরও দিয়ে এই কথা বলাচ্ছে, যাতে কেন্দ্রীয় বিজেপি শতপ্রণোদিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে বাংলার উপরে ঝাঁপিয়ে পড়ে। একটা সহজ সরল একটা সম্পর্ক তা স্বীকার করছে তৃণমূলের নেতামন্ত্রীরা, আবার বিজেপির নেতামন্ত্রীরা। এটা অস্বীকার করার কিছু না, সবাই জানে তৃণমূল বিজেপির যে সেটিং আছে, সে সেটিংটা শুধু তৃণমূল বিজেপির নেতামন্ত্রীদের মধ্যে সীমাবদ্ধ নয়, পশ্চিমবাংলার জনগণের এবং জনমানসের মধ্যে সেটা ছড়িয়ে পড়েছে, সেটা বাস্তবতা উপলব্ধি করে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে ওসব কথা বলালো কে? সেটা বিজেপি তো আর কান পাতলে শোনা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে দিয়ে ওই কথাগুলো বলালো কে? দিল্লির বিজেপি দিল্লির বিরুদ্ধে কে বলালো? বিজেপির মধ্যে তো একটু কান পাতলে ফিসফাস করলে শোনা যাচ্ছে যে আপনি বলুন, আমরা পেছনে আছি। ফলে বিজেপির মধ্যে থেকেই বিজেপির যারা এই বিষয়টা দেখেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে এটা এখন বলিয়ে দেয়া হোক। অভিজিৎ বাবুর গলায় যে হতাশা, স্বপ্নভঙ্গের বেদনা, এটা তো তাঁর একার নয়, তাঁর সুর, সরকার সুর অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু স্বরটা কার? তো সেটা তো বিজেপির মধ্যে কান পাতলে শোনা যাচ্ছে। এবার বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে আহ্বান জানাচ্ছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন তৃণমূলের যোগদান দিন যদি রাজ্যের উন্নয়ন চান। কি বলেছেন শুনুন। অভিজিৎ গাঙ্গুলিকে আমি উদ্দেশ্য করে বলেছি মিডিয়ার সামনে, ওনার তৃণমূলে জয়েন করা উচিত। উনি যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন চান, ওনাকে তৃণমূলে আসা উচিত। অভিজিৎ গাঙ্গুলিকে আমি উদ্দেশ্য করে বলেছি মিডিয়ার সামনে, ওনার তৃণমূলে জয়েন করা উচিত। উনি যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন চান, ওনাকে তৃণমূলে আসা উচিত। এদিকে ভোটমুখী বঙ্গে বঙ্কিম রাজনীতি। 7ই নভেম্বরের কথা জানিয়ে এবার বঙ্গ বিজেপি প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের বাড়ি সংরক্ষণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। 7ই নভেম্বর বঙ্কিম গ্রন্থাগারে ঢুকতে না পেরে ফিরতে হয় শুভেন্দু অধিকারীকে। রাস্তাও খুলে রাখার অভিযোগ করেন বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়ে আমরা চিঠি দিচ্ছি। যে বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাস করেছেন এবং যেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যে বাড়িতে রবীন্দ্রনাথ সহ তদানীন্তন অন্যান্য সমস্ত সাহিত্যের দিকপাল এবং বিভিন্ন ধরনের এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বদের তৎকালীন আনাগোনা ছিল, এই ধরনের একটি ঐতিহাসিক বাড়ির আগে যে করুণ পরিস্থিতি এবং যে সেদিন বিশেষ 7ই নভেম্বরের যে ঘটনা,
সেটা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমরা দলের পক্ষ থেকে দাবি করছি। এবার বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খবরের দিকে একটু নজর রাখি, কারণ আপনাদের দেখাচ্ছিলাম যে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার বিধানসভা তিনি বলছেন যে রাজ্যের উন্নয়ন যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চান তাহলে তৃণমূলে যোগদান করুন। কারণ আপনারা কিছুদিন ধরেই শুনছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইলেই এই রাজ্যে সরকার বদল হবে, কিন্তু সেটা চাইছে না, এমনটা মন্তব্য তিনি করেন। আর তারপর থেকেই বিতর্ক তৈরি হয়। স্বাভাবিক, রাজনীতির পারদ উঠতে থাকে, শাসক শিবির থেকে একের পর এক কটাক্ষ উঠতে থাকে। আর এবার বিমান বন্দ্যোপাধ্যায় সরাসরি তাকে বলছেন যে আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করুন যদি রাজ্যের উন্নয়ন চান। গাঙ্গুলিকে আমি উদ্দেশ্য করে বলেছি মিডিয়ার সামনে ওনার তৃণমূলে জয়েন করা উচিত। উনি যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন চান ওনাকে তৃণমূলে আসা উচিত। অভিজিৎ গাঙ্গুলিকে আমি উদ্দেশ্য করে বলেছি মিডিয়ার সামনে ওনার তৃণমূলে জয়েন করা উচিত। উনি যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন চান ওনাকে তৃণমূলে আসা উচিত। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি একসময় বিচারপতি ছিলেন, তার নির্দেশে 2016 প্যানেল বাতিল হয়ে গিয়েছিল এবং একাধিক মন্তব্য তিনি আদালত থেকে করেছেন। আর তারপরে দেখা যায় তিনি তার পদত্যাগ করেন বিচারপতির পদ থেকে, বিজেপিতে যোগদান করেন এবং সাংসদ হন নির্বাচনে। আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ, আমাদের বিজেপি নেতা, তার সঙ্গে আমরা তার প্রতিক্রিয়া নেব। বিমান বন্দ্যোপাধ্যায় শঙ্করদা স্পিকার আপনি জানেন অবশ্যই, তিনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনার দলের সাংসদকে যে তৃণমূলে চলে আসুন, তাহলে রাজ্যের উন্নয়ন যদি চান তৃণমূলে চলে আসুন, কি বলবেন? দেখুন, বিমানবাবুর এই বক্তব্য থেকে এটা প্রমাণিত হয় যে বর্তমানে তৃণমূল কংগ্রেসের দৈন্যদশা কোথায় পৌঁছেছে। এই মুহূর্তে তৃণমূল নেতা হিসাবে স্পিকার সাহেব যে অনুরোধ করেছেন, আমি শুধু এইটুকু বলবো যে তৃণমূলের এই মুহূর্তে দুটো কাজ। একটা হচ্ছে শ্মশানের সামনে বসে থাকে মৃতদেহ গোনা, সেটা এসআইআর এর মৃত্যু বলে চালানো। আর দ্বিতীয় হচ্ছে খবরের কাগজ খুলে তাকিয়ে থাকা, কোথায় কোনো একটা খবর পেলে সেই খবরে যদি তৃণমূলের কিছু লাভ হয় সেটা নিয়ে প্রচার করা। এছাড়া তো এই মুহূর্তে তৃণমূলের কোনো কাজ নেই। বিমানবাবুর এই মুহূর্তে আমার মনে হয় যে আমাদের বিধানসভাকে যেভাবে দলীয় দপ্তরে পরিণত করেছিলেন সেই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করুন, কারণ 2026-এর পরে ওনাকে প্রাক্তন স্পিকার হিসেবে মানুষ চিনবেন। ধন্যবাদ।